পাহাড়ের হিমেল বাতাসে কনকনে শীতে জর্জরিত উত্তরের হিমকন্যা পঞ্চগড়। তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে। এ জেলায় নেমে আসা মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের প্রকোপে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন হতদরিদ্র থেকে নিম্ন আয়ের মানুষ। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বাতাসের তাপমাত্রা সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে এবং ৮ ডিগ্রির উপরে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি নেমে এলে মাঝারি ও ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে তা তীব্র শৈত্যপ্রবাহ হয়ে থাকে। কুয়াশা ভেদ করে সকালে সূর্য দেখা গেছে, তবে হিম বাতাসের সঙ্গে প্রবাহিত শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ। কনকনে শীতে ঘন কুয়াশার কারণে ৫.৫ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া রুটে নৌ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ২টা থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মধ্যরাতে কুয়াশার তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকনবাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত ২টার দিকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল ৯টার পর কুয়াশার প্রকোপ কমে এলে আবারও যান চলাচল শুরু হয়। স্বস্তি ফিরছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। চাল ডালের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সয়াবিন তেলের দাম। নতুন আলুর দাম কিছুটা কমলেও আগের মতো রয়েছে পুরনো আলুর দাম। আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমলেও দেশি পেঁয়াজের রয়েছে আগের মতোই। শীতের আগমনে সবজির দাম আশানুরূপ কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। দর্শক, এবারে জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন আমাদের সহকর্মী SM তানভীর। তার কাছ থেকে জানবো আজকের বাজার পরিস্থিতির খবর। তানভীর, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কারণ বাজারে। কারণ বাজারে এসে আমরা বাজার ঘুরেছি এবং বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। এই মুহূর্তে বাজারে যে বিষয়টি, যে পণ্যটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে সয়াবিন তেল। আপনারা জানেন যে গত সোমবার সরকারের পক্ষ থেকে লিটার প্রতি ৮ টাকা দাম বাড়ানো হয়েছে সয়াবিন তেলের। খোলা সয়াবিন তেল ১৫৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা নির্ধারণ করার পরেও কিন্তু বাজারের যে সংকট চলছিল কয়েক সপ্তাহ ধরে, সেই সংকট এখনও বিরাজমান রয়েছে। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহকারীরা তাদের পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছেন না এবং অনেকেই অভিযোগ করছেন যে তেল কিনতে গেলে কিছু কিছু কোম্পানি তাদের সাথে শর্ত জুড়ে দিচ্ছেন, যেমন ১ কার্টুন তেল কিনতে গেলে তাদের কয়েক বস্তা আটা নিতে হচ্ছে, সে কারণেও তারা সরবরাহ সেভাবে স্বাভাবিক করতে পারছেন না। তবে অনেক বিক্রেতারা অভিযোগ করেছেন যে এখনও সরবরাহ স্বাভাবিক না হওয়ার কারণ হতে পারে আসলে সামনে আরও তেলের দাম বৃদ্ধি পেতে পারে। এরপরে যদি আমরা শাকসবজির কথা বলি, আপনারা জানেন যে শীতকালে সব ধরনের শাকসবজির দাম কমবে, এমনটাই আমরা সবসময় শুনে এসেছি এবং এই মুহূর্তে যদি আমরা বলি শীত বিরাজমান এবং এই মুহূর্তে শাকসবজির বাজার দর নিয়ে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, জানতে চাই আসলে কোন সবজির দাম এখন কী পর্যায়ে রয়েছে। আচ্ছা, একটু আমাদের সাথে যদি কথা বলতেন, কেমন সবজি, কোন সবজির দাম কেমন দেখছেন? প্রতিটা সবজির দামই গত ২-১ সপ্তাহের তুলনায় কম, কারণ সবজির দাম বেশি না।
এখন বাজারে গেলে নতুন মটর সিম আছে, এটার দাম একটু বেশি, 200 টাকার উপরে, মানে সব সবজির দামই কম। আর টমেটোর দামটাও কম, ইন্ডিয়ান টমেটো বন্ধ হয়েছে, আমাদের দেশি টমেটোর একটু দাম বেশি। টমেটোর মটরশুঁটি এই দুটো জিনিসের দামই বেশি। শসা, সিম, বেগুন প্রায় জিনিসের দাম কম। এগুলো তো অনেক আগে, কয়েকদিন আগে মনে করেন অনেক দাম ছিল, সব জিনিসের দাম কম। আলুর দাম আর আলুর দাম, পেঁয়াজ তো আমরা বিক্রি করি না, আলু এখন নতুন আলু। আমাদের এই মাল হলো এক কোয়ালিটি, একেবারে দুধের স্বরের মতন কোয়ালিটি ভালো, এটা 80 টাকা কেজি। আলু 70 টাকা পাওয়া যায়, কিন্তু সেটা একটু নিম্নমানের, আমাদের মাল ভালো। জি তাবাসসুম, আপনি যেমনটি শুনছিলেন যে এখন সব ধরনের সবজিরই দাম কমেছে এবং আলুর দামও অনেকটা কম। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ 80 টাকা দরে বিক্রি হচ্ছে, তবে দেশি পেঁয়াজের দাম কিছুটা বেশি রয়েছে। তবে এর মধ্যে আরেকটি নতুন অভিযোগ যুক্ত হয়েছে, সেটি হচ্ছে চালের দাম বাড়ানো হয়েছে। বলা হচ্ছে সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়ছে, কিংবা মিল সরবরাহকারীরা চাল সরবরাহ করছেন না, বলছেন ধানের সংকট রয়েছে। তো আসলে বিক্রেতারা যেমনটা বলছেন যে কোনো পণ্যের দাম বাড়লে, সরকার তৎপর হলে সেই পণ্যটির দাম কমলেও অন্যান্য পণ্যের দাম আবার বেড়ে যায়। সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী সব বাজার এবং হিমশিম খেতে হচ্ছে তাদের বাজার করতে গিয়ে। আসলে এছাড়া যদি আমরা মাছ বাজারের কথা বলি, আগের দামে বিক্রি হচ্ছে মাছ থেকে শুরু করে মাংস, গরু এবং মুরগি, খাসি সব কিছুরই দাম আগের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি 190 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং দেশি মুরগি, দেশি না যেটাকে আমরা আসলে সোনালী বলি, সোনালী মুরগি 290 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বাকি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রয়েছে, তবে চিনির দাম কেজি প্রতি 5 টাকা কমে 125 টাকা বিক্রি হচ্ছে। এই ছিল তাবাসসুম আমার কাছে বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তানবীর আপনাকে। দর্শক, কারণ বাজার থেকে বাজারে নিত্যপণ্যের সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী SM তানবীর। সাভারে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা, জোরে যাচ্ছে তাজা প্রাণ। দুর্ঘটনা রোধে ঢাকা আরিচা মহাসড়ক 4 লেন ও উভয় পাশে সার্ভিস লেন করা হলেও কমছে না যানজট ও সড়ক দুর্ঘটনা। সচেতন নাগরিকরা মনে করছেন মহাসড়কে ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচল, যত্রতত্র লোকাল বাসের যাত্রী ওঠানামা এবং ঝিমিয়ে পড়া ট্রাফিক ব্যবস্থায় এমনটা হচ্ছে। সাভার প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট। গত এক মাসে সাভার থানার অধীনেই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 15 জন। গত মাসে গড়ে প্রতি 2 দিনে একটি করে প্রাণ ঝরেছে সাভার মহাসড়কে। লাইনে বাস হয়েছে, সামনে থেকে মাইরে দিছে, উল্টে পড়ে গেছিল। এমন একটা জায়গা, এখানে এদিক ওদিক থেকে আসা লাগে। আচ্ছা, আমরা যাওয়ার সময় সাবধানে যাবনি। রিক্সা গিলা উল্টা গিয়ে আরো বেদাল বাজায় আর কি। লোকাল বাসগুলোর যত্রতত্র থামানো, লেন না মেনে মহাসড়কে যাত্রী ওঠানামা, সাথে ব্যাটারি চালিত অটোরিকশার কোনো কিছুর তোয়াক্কা না করে উল্টো পথে চলাচলের ফলেই এমন দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ। যানবাহনের শৃঙ্খলা আনার জন্য আরো আন্তরিক হতে হবে এবং যারা আমরা পথচারী, আমরা আমাদেরও দায়িত্বশীল হতে হবে। দ্রুত মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা, ট্রাফিক ব্যবস্থা আরও কার্যকর এবং যাত্রী ও চালকদের সতর্কতা না বাড়ালে সড়ক দুর্ঘটনা কমবে না বলে মনে করেন নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা। প্রতিদিন যেগুলো হচ্ছে এগুলো কোনো কেস মামলা হয় না, এগুলো কিন্তু ডাটার বাইরেই থেকে যায়। এটা আমরা কালেকশন করি, তো আমরা ধারণা করছি মোটামুটি এভারেজে একটা করে প্রতিদিন মৃত্যু হচ্ছে বা কম বেশি। মহাসড়কে দুর্ঘটনা রোধে কাজ করছে দাবি করেছে হাইওয়ে প্রশাসন, চেষ্টা করছে যাত্রী সহ চালকদের ট্রাফিক আইন মেনে চলাচল করাতে। এসব যেন ঘটনা না ঘটে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন ট্রাফিক রুলস মেনে গাড়ি চালায়। সাভারে মহাসড়ক সড়কগুলোতে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ঝরে যাচ্ছে তাজা প্রাণ এবং বাড়ছে লাশের মিছিল। হঠাৎ করে ধ্বংস হয়ে যাচ্ছে একটি পরিবার। এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারোরই কাম্য নয়। তাই অতি সত্বর ঝিমিয়ে পড়া এই ট্রাফিক ব্যবস্থাকে চালু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ, এমনটাই আশা করছেন সাভারের জনগণ এবং ভুক্তভোগীরা। আসাদুজ্জামান খায়রুল, সাভার, মাই টিভি। সারা দেশের মতো বরিশালে কর্মস্থলে সক্রিয় হয়েছে পুলিশ। জনমনে ফিরছে স্বস্তি, তবে এখনও পুরোপুরি কাটেনি আতঙ্ক। বরিশাল মেট্রোপলিটন পুলিশকে সততার সাথে এগিয়ে নিতে কাজ করতে চায় বিএনপি কমিশনার। পুলিশের কার্যক্রম পর্যালোচনা করে আসাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রাসেল।
গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গোটা দেশের মতোই সকল কার্যক্রম থেকে হাত গুটিয়ে নেয় বরিশাল মেট্রোপলিটন পুলিশ। থমকে যায় পুলিশের সকল কার্যক্রম। পুলিশ পেশার কর্মীরা অনিরাপদ বোধ করায় ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থা। স্থগিত হয় জরুরি হেল্পলাইন, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে সহ সকল বিরোধ মীমাংসা ও জিডির কার্যক্রম। অনিরাপদ হয়ে পড়ে এ নগরবাসী। ডিউটিতে নিয়োজিত যে টিম আছে তাদেরকে আমরা সাথে সাথে এখানে ওয়্যারলেসে ডাকি। কোথাও যদি কোনো ধরনের ছিনতাই হয় বা চুরি হয় এবং এগুলো যদি আমাদের দৃষ্টিতে ক্যামেরাতে তাৎক্ষণিকভাবে আসে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়। প্রশাসনের বড় রদবদলে গোটা নগর জুড়ে বড় পরিবর্তন হওয়ায় আবারও ফিরে আসতে থাকে স্বাভাবিক পরিস্থিতি। কার্যক্রম শুরু হয় পুলিশের সব বিভাগের। তাদের কার্যক্রমগুলো ঠিকঠাক করে চালিয়ে যাচ্ছে, এটার জন্য আসলে আমরা খুবই খুশি, খুব দ্রুত সার্ভিসগুলো পাচ্ছি। বর্তমানে পুলিশ কর্মস্থলে নিজের দায়িত্ব সঠিকভাবে করায় সাধুবাদ জানায় সচেতন মহল। পুলিশও তার দায়িত্ব, তার কর্মক্ষেত্রে যে দায়িত্বটা আছে সে সুশৃঙ্খলভাবে পালন করবে। পুলিশ জনগণের কাছে যায়, তাহলেই জনগণ নিরাপত্তা বোধ করবে এবং সাধারণ জনগণ নিরাপদে থাকবে। আতঙ্ক কাটিয়ে পুলিশ আবার কাজে মনোযোগ দিয়েছে। এমন পরিস্থিতিতে জনগণের আরও সহযোগিতার দাবি করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জনগণ আমাদেরকে বিভিন্ন মেসেজ দিচ্ছে যে অমুক জায়গায় এইরকম একটা অপরাধ সংঘটিত হচ্ছে, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আর আমি জনগণের কাছে একটুকু বলবো যে মাদকের বিষয়ে পুলিশ তো অবশ্যই কাজ করবে, কিন্তু পুলিশের পাশাপাশি পারিবারিক একটা বিষয় কিন্তু থেকে যায় মাদকের বিষয়। তো সেইটা সচেতন হতে হবে। সচেতন হলে আমরা এই বিষয়টাও ইনশাল্লাহ পুরোপুরি ঠিক করতে পারবো। গণ অভ্যুত্থানের নতুন দেশে দাসত্বমুক্ত হয়ে পুলিশের প্রাপ্য সম্মান, সক্ষমতা, সততা আর দেশপ্রেম নিয়ে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান এলাকায় তাবলিগের সুরাই নেজাম মাওলানা জুবায়ের অনুসারীদের হামলায় মাওলানা সাদ কান্দলভীর অনুসারী 4 জন আহত হয়েছেন। গতকাল ইজতেমা ময়দান সংলগ্ন টঙ্গী কামারপাড়া রোডে ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বশির আহমেদ শিকদার ও মনির উদ্দিনকে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর মাওলানা জুবায়ের অনুসারী উত্তেজিত মুসল্লি লাঠি সোঁটা নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে জুবায়ের অনুসারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। মাওলানা সাদপন্থী অনুসারী উপস্থিত সাংবাদিকদের জানান, কোনো রকম উস্কানি ছাড়া তাদের উপর ন্যাক্কারজনক হামলার আইনগত ব্যবস্থা গ্রহণ করা সহ আগামী 20 ডিসেম্বর 5 দিনের জোর ইজতেমা করার আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন তিনি। এবার আমাদের কৃষি। টাঙ্গাইলের মির্জাপুরে চায়না জাতের ছোট কমলা চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন দেলোয়ার হোসেন দিলু নামের এক কৃষক। 5 বছর আগে 140টি চারা দিয়ে শুরু করলেও বর্তমানে রয়েছে 6.5 একর জমির মিশ্র ফল বাগান। এবছর 4.5 লাখ টাকার চায়না কমলা বিক্রির আশা তার। দেলোয়ার হোসেনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। প্রতিনিধি মোশাররফ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বাগানের যেদিকেই চোখ যায় সেদিকেই থোকায় থোকায় ঝুলছে চায়না জাতের ছোট্ট কমলা। দেশেই ফল চাষ করে সারা ফেলেছেন টাঙ্গাইলের মির্জাপুরের বাসটৈল ইউনিয়নের 5 গাঁও গ্রামের দেলোয়ার হোসেন দেলু। ব্যবসার কাজে চীনে গিয়ে দেখে নিজ এলাকায় এই বাগান তৈরির উদ্যোগ নেন দেলোয়ার। দেশে ফিরে 2019 সালে 140টি চারা সংগ্রহ করে শুরু করেন কমলা চাষ। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে কমলার বাগান দেখতে ভিড় করছেন মানুষ। বাগান ঘুরে দেখছেন ও ছবিও তুলছেন অনেকে। এতে করে আমরা দেখা যাচ্ছে যে এখানে ফরমালিন মুক্ত ফল পাচ্ছি, তো আমরা স্বাস্থ্যের দিকেও এগুলো খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমাদের বাংলার মাটিতে অবশ্যই অন্য দেশের চেয়ে মনে হয়, আমি মনে করি যে বেশি উর্বরযোগ্য মাটি এবং ভালো ফলন হয়। বেশি কিছু দিন লাগে না, মনে হয় যে 1 থেকে 2 বছরের মধ্যে প্রত্যেকটা গাছে ফল আসে। ভাবতাম যে পাগলামি করতেছে, এগুলা কি করতেছে, আবাদি জমি নষ্ট করে
এখন দেখা গেল উনি তাক লাগিয়ে দিছে। বাগান তৈরির শুরুতে এলাকাবাসী ও পরিবারের কাছ থেকে হাসির পাত্র হলেও এখন তারাই উৎসাহ দিয়ে বাগান তৈরির উদ্যোগ নিচ্ছেন। এবছর 4.5 লাখ টাকার কমলা বিক্রির আশা দেলোয়ারের। আমি মনে করব যে আপনার নিজেরও বেকারত্ব ঘুচবে, সেই সাথে বিদেশ থেকে আমরা প্রতি বছর এই ফল আনার জন্য যে পরিমাণ আমাদের টাকা বিদেশে চলে যাচ্ছে ডলার হয়ে, তো ওই টাকাটা আর আমাদের বিদেশে যাবে না। দেলোয়ারকে বিভিন্ন প্রযুক্তি ও পরামর্শগত সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। চায়না কমলার ফলন দেশে আরও সহজ হলে দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রাও। বাংলাদেশের আবহাওয়া আসলে চায়না কমলা চাষের জন্য আসলে উপযোগী আবহাওয়া, তবে সব ক্ষেত্রে আশা করি বাংলাদেশের সব জায়গায় হবে। দেশে চায়না জাতের ছোট্ট কমলার ব্যাপক সম্ভাবনা থাকায় কমলার বাগান ছড়িয়ে দিতে উদ্যোক্তা তৈরি করবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলা খবর। মাদারীপুরের কালকিনিতে শহর সমন্বয় কমিটি টিএলসিসি গঠন ও কার্যপরিধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌর প্রশাসক উত্তম কুমার দাস। এছাড়াও এলজিইডির আইইউজিআইপি প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী আখিল রঞ্জন বিশ্বাস, সন্দীপ মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় 29তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর রেল স্টেশন মাদ্রাসার মুহতামিম মুফতি আনোয়ারুল করিম। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় 2টি পর্বে অনুষ্ঠিত 50 জন কোরআনের হাফেজদেরকে পাগড়ি প্রদান ও জেলা মেধা তালিকা বাছাই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, বড়দিন ও 31স্টের কর্মসূচিতে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ। বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুল রহমান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে স্থানীয় হাদারপাড় বাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় হাদারপাড় বাজারে মানববন্ধন ও সমাবেশ পালন করা হয়। বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এম.এ. হকের সভাপতিত্বে ও বিছনাকান্দি পাথর সাপ্লায়ার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও পাথর ব্যবসায়ী সমিতির সদস্য বদরুজ্জামান বদরুলের যৌথ পরিচালনায় এ সময় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসাধারণের মাঝে গাজীপুরে সদর উপজেলার ভবানীপুর বাজারে ক্রয় মূল্যে সবজি বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার ভবানীপুর বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা, সদর উপজেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উচ্চমূল্যের ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক
ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় দিনাজপুরের নবাবগঞ্জের দার্জিলিং জাতের কমলা উৎপাদনের ফলাফলের উপর কৃষক মার্চ দিবস অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ এর সহযোগিতায় গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার রঘুনাথপুর মহাবিদ্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় প্রকল্প ব্যবস্থাপক আনম খালিদ সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আলেম ওয়ালামদের সবচেয়ে সম্মান দিয়েছেন বিএনপি। বিএনপির সাথে আলেম সমাজের রয়েছে ঐতিহাসিক সুসম্পর্ক। তিনি গতকাল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দিতে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিএনপির নেতা আলমগীর সরকার সহ আরো অনেকে। আওয়ামী লীগ এখনো স্বাধীনতা নষ্ট করার অপচেষ্টা করছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এ কথা বলেন। তিনি আরো বলেন, 16 বছর আওয়ামী ফেসিবাদী সরকার আমলে কারাবদ্ধ অবস্থায় ছিলাম ও এখনো মুক্ত করেছে সরকার। সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সভাপতি আব্দুল কুদ্দুস মজলিস খান মাখন সহ আরো অনেকেই। সাংবাদিক হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে। আজাদ হোসেন খান সহসভাপতি জেলা বিএনপি ও সাবেক মুর্তাজ আলম বাহার ফ্যাসিস্ট লীগ এই হাসিনার দুঃশাসনে আমরা একটা প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মরহুম আনোয়ার খান। এখানে আরেকটু না বললেই নয়, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবিতে গণমিছিল করেছে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে গণমিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল সহ অনেকে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য নেতাকর্মীরা বলেন, অতি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে ফাঁসির কার্যকর এর দাবি করে না হয় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন তারা। ঝালকাঠির নলছিটিতে তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নলছিটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।